একবার দেখবেন না? আরে একবার গন্ধটা নিয়ে দেখুন। দারুণ মুস্তাক ভাই। এই আতরটা বিশেষভাবে আমি আপনার জন্য বানিয়েছি। এই আতর আপনাকে এমন ভাবে জাদু করবে না, এটা ছাড়া কোনো কিছু ভালোই লাগবে না। আপনি পাগল হয়ে যাবেন এই গন্ধে। আরে থাক থাক মুস্তাক ভাই। না থাক একদম বলবেন না, না আপনি আর না উনি। পৃথিবীতে সব কিছুর ওষুধ আছে, আর সে ওষুধের নাম হলো মুস্তাক। জীবনে যখনই কোনো সমস্যায় পড়বেন না, কিছু না ভেবেই আমার কাছে চলে আসবেন। আমি আছি সেবা করার জন্য। একদম মুস্তাক ভাই, আদাব। আদাব। আপনি কাকে চাইছেন? হ্যাঁ ওয়াজিদ বল। মুস্তাক ভাই তাড়াতাড়ি বাড়ি ফেরো, তাড়াতাড়ি। কেন, কি হয়েছে ওয়াজিদ? মুস্তাক ভাই আফরিন বোধহয় মাথা ঘুরে পড়ে গেছে, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মনে হয় কেউ হামলা করেছে ওকে। হামলা? আফরিনকে? কি বলছিস? হাসিনা কোথায়? মুস্তাক ভাই আমরা সবাই তোমার বাড়ির বাইরেই আছি। ইব্রাহিম অটো আনতে গেছে, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। আফরিন চোখ খোলো, আফরিন, আফরিন, আফরিন চোখ খোলো, আফরিন, আফরিন চোখ খোলো, আফরিন, আফরিন চোখ খোলো, সরে যাও, সরে যাও। আফরিন। হাসিনা বৌদি আপনি আমার সঙ্গে হাসপাতালে চলুন, তাড়াতাড়ি চলুন। সাবধানে সাবধানে যা, আমি সাফারকে সামলে নেব। যা যা সরো 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 সরো, তাড়াতাড়ি সরো, সাবধানে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন। সাবধানে। ডক্টর, নার্স, কেউ আছে? ম্যাডাম এই দেখুন, বাচ্চাটা শ্বাস আটকে গেছে ম্যাডাম, ডাক্তারকে ডাকুন একটু তাড়াতাড়ি। বাচ্চাটা তো মারা গেছে। হ্যাঁ ডক্টর, বাইরে দেখেই মনে হয়েছিল। গলাতে তো দেখছি আঙুলের দাগ রয়েছে। পুলিশকে ফোন করো এক্ষুনি। কি চাই আপনার? বলুন না কি চাই। কে ছিল ওই শয়তান যে আমার নিষ্পাপ মেয়েকে মেরে ফেললো? কেউই জানে না মুস্তাকদা। যখন হাসিনা বৌদি চেঁচালো তখন দৌড়ে গেলাম। আমারও তো সেটাই মনে হলো যে আফরিনের শ্বাস বন্ধ হয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, এসব কি করে হলো। হাসিনা ঠিক কি হয়েছিল? আপনি ঘরে ছিলেন, বাচ্চা ঘরে ছিল, তাহলে কে এসেছিল? আফরিন কেন দরজা খুললো? হাসিনা তুমি তখন কি করছিলে? আমি কাপড় কাচ্ছিলাম। আমি দেখছি। যা। আমি না কিছু দেখেছি না কিছু শুনেছি, আমি কিছু জানতেই পারিনি। আমি কিছুক্ষণ পর আমি যখন আফরিনকে ডাকলাম কে এসেছে সেটা জানার জন্য, ও তো কোনো উত্তরই দিল না আমায়। আফরিন, আফরিন বাইরে কে এসেছে? আফরিন উত্তর দিচ্ছিস না কেন? কে এসেছে বাইরে? এই মেয়েটা না। আফরিন, আফরিন, আফরিন ওঠ, আফরিন ওঠ, আফরিন কি হচ্ছে? আফরিন, 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 আফরিন কি হয়েছে? আফরিন তো, আমি চিৎকার করে ডাকলাম কিন্তু আফরিন কোনো উত্তর দিল না, আমার অজ্ঞান ছিল। হাসিনা ভাবির গলা পেয়ে আমরা সবাই চলে আসি। আমি মুস্তাক ভাইকে ফোন করেছিলাম। আপনাদের দুজনের মধ্যে কেউই মুস্তাকের বাড়িতে কে এসেছিল দেখেননি? আগে না ম্যাডাম, আমরা যখন ওখানে গেলাম তখন কেউ ছিল না। আমি তো মুস্তাকদের পাশের বাড়িতেই থাকি। কাজ থেকে ফিরে ঘরে শুতে যাচ্ছিলাম, হঠাৎ আমি হাসিনা বৌদি চেঁচানোর আওয়াজ পেলাম। স্যার এটাই মুস্তাক ভাইয়ের বাড়ি। এখানে ম্যাডাম, আফরিন এখানেই পড়েছিল। হাসিনা ভাবি আফরিনকে কোলে নিয়ে এখানে ভীষণ কাঁদছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল। হাসিনার আর মুস্তাকের আরো একটা বাচ্চা আছে না? হ্যাঁ ম্যাডাম, ওর নাম জাফর, 2 বছরের। এখানেই নাজিয়া ভাবির সঙ্গেই আছে, ইব্রাহিম ভাইয়ের স্ত্রী। সাহেব দুপুরের টাইম ছিল, সবাই খেয়ে ঘুমোচ্ছিল। কেউ বাড়ির বাইরে ছিল না। কেউ দেখেনি মুস্তাকের বাড়িতে কে এসেছিল। যদি দেখতাম তো নিশ্চয়ই ধরতাম স্যার। আর সাহেব আফরিন চেঁচায়ও নিজে কেউ জানতে পারবে, নইলে আমরা তো এই সামনেই থাকি। কেউ কিছু শুনবে কি করে সাহেব, যেখানে ঘরের ভেতর আফরিনের আম্মিই কিছু শুনতে পায়নি?
মৃত্যু গলাটেবার জন্য হয়েছে। বাচ্চাটা শ্বাসনালী পুরোপুরি চোখড হয়েছিল। এখনো পর্যন্ত দেখে যেটা মনে হচ্ছে আফরিন কোনো চিৎকার চেঁচামেচি করেনি, কেননা কাপড় ধোয়া অবস্থায় তার মা হাসিনাও কিছু শোনেনি, না তার প্রতিবেশীরা কোনো কিছু শুনেছে না দেখেছে। আমি ডিটেল অ্যানালাইসিসের জন্য বডি ফরেন্সিক টিমকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ নুসরাত, স্যার মনে হচ্ছে আফরিনের মা হাসিনা সত্যি বলছে না। কেন, কি গন্ডগোল? স্যার হাসিনা বলছিল ঘটনার সময় ও বাথরুমে কাপড় কাচ্ছিল, হ্যাঁ তো কিন্তু স্যার বাথরুমে তো কোনো কাপড় জামা দেখলাম না, না এমনি না ভেজানো। স্যার বাথরুম তো একদম শুকনো ছিল, আর তারে জামা কাপড়গুলোও শুকনো ছিল। তাহলে হাসিনাকেই জিজ্ঞাসা করো কোথায় গেল কাপড়গুলো যেটা সে ধুচ্ছিল। কে এসেছিল হাসিনা? সত্যি তুমি কিছু শুনতে পাওনি? কতবার আমায় জিজ্ঞেস করবে মুস্তাক, সত্যি বলছি কিচ্ছু শুনিনি, আফরিনও কিছু বলেনি, আমাকে বিশ্বাস করো। স্যার এখানে এমন তো কিছু গন্ডগোল আছে যেটা হাসিনা লুকোচ্ছে। একটা সিসিটিভি দেখছি, এখানে যদি কেউ এসে থাকে, আদৌ এসে থাকে, তো সিসিটিভিতে নিশ্চয়ই ধরা পড়েছে। ওটা তো ইব্রাহিম ভাইয়ের বাড়ি স্যার। আগে ওই সিসিটিভি আমার স্বামীই লাগিয়েছিল। এই সিসিটিভি রেকর্ডিং কোথায় পাওয়া যাবে নাজিয়া? আগে সেটা তো সোহেলের আব্বুই জানে। 8 বছরের নিষ্পাপ বাচ্চা আফরিনের কেস আরো ভীষণ জটিল হয়ে যাচ্ছে। শুধু হাসিনার অবিশ্বাসযোগ্য বয়ানের জন্যই নয়, বরং ইব্রাহিমের বাড়ির সামনে লাগা সিসিটিভি ক্যামেরার জন্য, যেটা আফরিনের মৃত্যু রহস্যটাকে আরো অন্ধকারে ঠেলে দিচ্ছিল। ইব্রাহিম মাঝের ফুটেজ কোথায় গেল? রেকর্ড হয়নি স্যার, ক্যামেরা বন্ধ হয়ে গেছিল মাঝখানে কিছুক্ষণের জন্য। ঠিক ওই টাইমটাতেই হাসিনার কথা অনুসারে ওর দরজায় যখন কেউ এসেছিল, যে হয়তো খুনিও হতে পারে। ম্যাডাম ব্যাপারটা হলো যে আমার ছেলে সোহেল ও 2টো নাগাদ একটা প্রোগ্রাম দেখে, তো ওই টিভিটাকে অন করার চক্করে ভুল করে সিসিটিভি বন্ধ হয়ে যায়। ম্যাডাম, সোহেল মাঝে মাঝেই ভুলটা করে ফেলে। যেই না হাসিনা বৌদি চেঁচালো তখন আওয়াজ শুনে আমি বাইরে এলাম, তো দেখলাম যে সিসিটিভি বন্ধ হয়ে গেছে। এটা কি হলো? কেউ এসেছিল ওনার সঙ্গেই দেখা করতে। কিসের আওয়াজ? কি হলো তোর? এটা তো হাসিনা বৌদির আওয়াজ। দেখি তো। সোহেল তুই আবার সিসিটিভি বন্ধ করে দিয়েছিস। ভুল হয়ে গেছে আব্বু। তুমি কি করো ভাই? আমি কার্পেন্টার স্যার। দুপুরবেলা কাজ থেকে ঘরে ফেরো? হ্যাঁ, বেশিরভাগ দিনই আসি ম্যাডাম, খাবার খেয়ে শুয়ে পড়ি, তারপর সন্ধ্যেবেলা চা খেয়ে চলে যাই, তারপর রাত্রিবেলা ফিরি। তাও সিসিটিভি ফুটেজ চাই আমাদের। আগে স্যার, যেটাই আছে সেটাই বের করে দিচ্ছি স্যার। স্যার খুব সাধারণ একজন কার্পেন্টার, আর বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা? অদ্ভুত তো। আর এই বাচ্চাটার মা হাসিনার বয়ানটাও অদ্ভুত মনে হচ্ছে। তুমি বোধহয় ঠিকই বলছো, এখানে খুব বড়সড় গন্ডগোল আছে। দোয়া করার কিছু ফল তো পাওয়াই যায়। দেখি কি হয়। হাসিনা সৈয়দ, আমরা কোনো ভিজে জামা কাপড় না তোমার বাথরুমে পেয়েছি আর না তারের উপর। যখন আফরিনের খুন হয়েছে তখন তুমি কাপড় ধুচ্ছিলে না। এই নাটক করাটা বন্ধ করো হাসিনা, এখন অবধি সব মিথ্যে বলে এসেছো তুমি। আমি সত্যি কথা বলছি। আচ্ছা, তুমি কি কাপড়গুলো ধুয়ে নিংড়ে শুকিয়ে তারপর তুমি আফরিনকে দেখতে গিয়েছিলে, নাকি ইচ্ছাকৃত আফরিনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করছিলে? সব মিটে যাওয়ার পর সবাইকে চিৎকার করে ডেকেছো তুমি। হাসিনা, কি ড্রামা হচ্ছে এসব? আমি কাপড় কাচ্ছিলাম। তাহলে কি করছিলে? কে এসেছিল দরজায়, না কেউ আসেইনি? বেলও বাজেনি? এটা কি বলছেন আপনি? কেউ এসেছিল, বেল বেজেছিল, আর আফরিন গেছিল দরজাটা খুলতে। এখনো গল্প বানাচ্ছ তুমি।
হাসিনা সত্যি কথা বলো, নয়তো এটা মনে রেখো যেমন ভাবে মিথ্যে কাপড় ধুচ্ছিলে তুমি, তোমাকেও আচ্ছা করে ধুয়ে সত্যিটা সামনে আনবো। আমি এবার সত্যি কথাই বলছি। আসলে আমি ভেতরের ঘরে ঘুমোচ্ছিলাম। আফরিন, দেখ তো কে এসেছে বাইরে। আমি এখন পুতুলের জন্য খাবার বানাচ্ছি, আমি এখন যাব না। হ্যাঁ, তো 2 মিনিট খেলাটা থামা না, যা গিয়ে দেখে আয় দরজায় কে এসেছে, যা। আমি পুরো ঘুমের মধ্যে ছিলাম। আফরিনকে দরজা খুলতে পাঠিয়ে দিয়ে আমি আবার শুয়ে পড়ি। এই 5 মিনিট পরে আমার চোখ খুলে আমি দেখলাম আফরিন নেই। আফরিন, আফরিন, কে এসেছে বাইরে? আফরিন, আফরিন, উত্তর দিচ্ছিস না কেন? এই মেয়েটা না সব সময় জ্বালায় আমায়। আফরিন, 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 কি হয়েছে? আফরিন, চোখ খোল। প্রথমে বললে কাপড় ধুচ্ছিলে, এখন আবার বলছো ঘুমোচ্ছিলে। এটা কিভাবে হলো? এত গভীর ঘুমে তুমি আচ্ছন্ন ছিলে যে তুমি বাচ্চাটা চিৎকারও শুনতে পাওনি? এটা গভীর ঘুম নয়, গভীর ষড়যন্ত্র। না সাহেব, ঠিক এমনটাই হয়েছিল। দেখো হাসিনা, তোমার বানানো দুটো গল্পই একদম জমছে না। আমরা নিজেদের মতন করে সত্যিটা কিন্তু বের করে নিতে পারি। আর একটা সুযোগ দিচ্ছি, সত্যিটা বলো। আমি সত্যি কথাই বলছি। আমি আসলে ভয় পেয়ে গেছিলাম, এটা ভেবেছি ও আমায় কি বলবে, যে আফরিনকে কেন দরজা খুলতে পাঠালাম আমি, তাই তখন মিথ্যে বলেছিলাম। এখন সত্যি বলছি। সত্যি তো তুমি এখনো বলছো না। কোনো বেলই বাজিনি, দরজাটা খোলাই হয়নি। তুমি নিজেই আফরিনের গলা টিপে মেরেছ। আপনি কেন এই বড় অভিযোগটা করছেন? আমি আফরিনকে কেন মেরে ফেলবো বলুন? সেটা তুমি আমাদের বলবে। তোমার প্রতিবেশী ইব্রাহিম শেখ, ও বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা কেন লাগিয়েছে? আমি কি করে জানবো? ওই সিসিটিভি ক্যামেরা সেই সময় কেন বন্ধ হলো যেই সময় আফরিনকে খুন করা হয়েছিল? আমি জানি না এসব। আমি সব জানো তুমি। ইব্রাহিম ইচ্ছাকৃত সিসিটিভি বন্ধ করেছিল যাতে প্রমাণ না থাকে। কি প্রমাণের কথা বলছেন? এসব কি বলছেন আপনারা? তুমি বলো হাসিনা, তোমার আর ইব্রাহিমের মধ্যে কি চলছে? তুমি আর ইব্রাহিম দুজনে মিলেই নাটকটা করলে না? আসলে তোমার বাড়ির বাইরে কেউ ছিলই না। এই মিথ্যেটা ধরা না পড়ে যায়, এই জন্য সিসিটিভি ঠিক ওই টাইমে বন্ধ করে দিলে। তোমার আর ইব্রাহিমের মধ্যে কি চলছে? কিচ্ছু না, কিচ্ছু না। তবে আপনারা এখানে মন করা গল্প বানাচ্ছেন। আপনাদের লজ্জা করছে না এরকম কথা একজন মাকে বলতে, যার মেয়ে সদ্য মারা গেছে? এই কষ্টটা বোঝেন আপনারা? আমারও তো তাই মনে হচ্ছে, যা করার হাসিনাই করেছে। যখন পুলিশের লোক জিজ্ঞাসা করেছিল তখনই আমাদের বলা উচিত ছিল। তাহলে এখনই বলে দিই না, এলাকা থেকে বাইরে বার করে দিচ্ছি ওই ডাইনিটাকে। আরে নাজিয়ার বাড়ির ব্যাপারটা কি? ওর ঘরের লোক ইব্রাহিম সিসিটিভি লাগিয়েছে কেন, আর সেটা ঠিক সময় বন্ধ হয়ে গেল? সরি আম্মি। চুপ, সরি বলা হচ্ছে। যদি কেউ জিজ্ঞেস করে তো কি বলবি? কি বলবো, তুমিই বলো। এটাই বলবি যে সিসিটিভি সুইচ তুই বন্ধ করেছিস, বুঝেছিস? কখনো কেউ যদি কিছু তোকে জিজ্ঞেস করে শুধু এটাই বলবি। ঠিক আছে আম্মি, কিন্তু ভুল করে হয়ে গেছিল, আমি জানতেই পারিনি। মুস্তাক দাদা, হাসিনাকে বাইরে বের করে দাও। আপনারা কি করতে চাইছেন? আমরা পাড়ার মাঝখানে ওকে মেরে মেরে সত্যি বের করে নেব। আপনি বের করে দিন ওকে। মুস্তাক ভাই, এরকম বাজে মেয়েকে আপনার আগেই বাড়ি থেকে বের করা উচিত ছিল। আমি আমার আফরিনকে হারিয়েছি। এই সময় আমার এই সমস্ত কথা বলার শক্তি নেই। তাহলে নিয়ে আসুন শক্তি, বের করুন ওকে। আপনি আপনার আতরের সুগন্ধে এমন মশগুল হয়ে গেছেন যে নিজের ঘরের পচা গন্ধটা বুঝতে পারেননি। বের করুন ওকে, এক্ষুনি এক্ষুনি বের করুন। মেয়ে মানুষ ভেবে পুলিশ হয়তো ওকে কিছু করেনি, কিন্তু আমরা ওকে ঠিক করে দেবো, দেখাবো ওকে মজা। আরে ও শুধু নামেই হাসিনা, ভেতর থেকে কুৎসিত। আমি পুলিশ ডাকছি। স্যার তাড়াতাড়ি আসুন, খুব বিপদ এখানে। হাসিনাকে একবার ওরা পেলে ওরা হাসিনাকে প্রাণী মেরে ফেলবে স্যার। বাইরে বেরো, বাইরে বেরো। আরে বাইরে বার করো ওকে। স্যার ভিড় সরে গেছে, কিন্তু একটা খবর পেলাম স্যার। এই হাসিনা কিন্তু আসলে আফরিনের সৎ মা হয়।
আর প্রতিবেশীরা প্রত্যেকেই বলছে হাসিনা আফরিনের সাথে খুব খারাপ ব্যবহার করত। এটা কি 1 কিলো চাল আফরিন? দোকানের আঙ্কেল যা দিল আমি তো তাই নিয়ে এলাম আর আমি। রাস্তায় আস্তে আস্তে চালগুলো ফেলতে ফেলতে এসেছিস। প্যাকেটটা ফুটো হয়ে গেছে, দেখতে পাস না অন্ধ তুই? তোর আব্বু তোর পেছনে স্কুলে এত টাকা খরচ করছে তোর ফেল করার জন্য। আমার পড়তে ভালো লাগে না, কিন্তু এখন আমি ফেল কোথায় করলাম? তাহলে কি অপেক্ষা করছিস ফেল করার জন্য? এই কম নম্বরটা না ফেল করার সমান। চল চল, আব্বুকে বলে তো স্কুল আজকে ছাড়িয়েই দেবো আমি। শুধু শুধু টাকা নষ্ট করছে তোর উপর। না, আমার স্কুলে যেতে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। কোথাকার মুখ্যমন্ত্রী এলে নিজের পছন্দ অপছন্দের কথা বলছে। স্যার, হাসিনার কোনো না কোনো কানেকশন আছে আফরিনের মার্ডারের সাথে। হ্যাঁ, হাসিনার ইনভলভমেন্ট তো রুল আউট করা যাবে না, কিন্তু ওর সাথে আর কেউ বোধহয় ছিল, কারণ পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী আফরিনের গলা যে টিপেছিল সে সম্ভবত পুরুষ। ডেটা অ্যানালাইসিস হয়ে গেছে। ফরেনসিক টিমের মতে ভিকটিমের গলায় যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা সাইজ দেখে এরকম মনে হচ্ছে যে গলা টেপা মানুষটা নিশ্চয়ই কোনো পুরুষ। এর মানে হলো বাড়িতে নিশ্চয়ই কেউ এসেছিল, বা হয়তো আগে থেকেই মজুদ ছিল। আর এই হাসিনা গল্প শোনাচ্ছে, ও জানেই না কে এসেছিল। মুস্তাক বাবু, আফরিনের বডি দুপুর 2টোর মধ্যে আপনাদের দিয়ে দেওয়া হবে। ওকে বাড়িতে কি করে আনবো? ওর এই কাজ আমি কি করে করব? পাড়ার লোকেরা তো। তার চিন্তা করতে হবে না, আমরা পুলিশ প্রোটেকশন দিয়ে দেব। কিন্তু ভালো হবে যদি হাসিনা এখানে ওই সময় না থাকে। ওকে আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি, এমনিতেও ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। নিজের বাড়ির সামনে তুমি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছ, কোনো বিশেষ উদ্দেশ্য? সুরক্ষার জন্য লাগিয়েছি স্যার। আপনি তো জানেন কত বাচ্চাকে অপহরণ করা হয়, বাড়িতে চুরি হয়। ভয় ছিল আমার, এই জন্যই লাগিয়েছি স্যার। তোমার বাচ্চার আবার কিসের বিপদ হবে? তোমার বাড়িতে এরকম কি জিনিস আছে যার চুরি হওয়ার ভয় তুমি করছো? আসল সময় সিসিটিভি কেন বন্ধ করেছিলে? এবার বলো না যে এমনি এমনি হয়েছে। এই মিথ্যের কোনো ভিত্তি নেই। মিথ্যে বলিনি স্যার। কি স্যার, আপনারাই তো বলেন, ওই টিভিতে ক্রাইম পেট্রোলেও বলে সতর্ক থাকো সতর্ক থাকো, সিসিটিভি লাগাও। তারপর একজন লাগালো তো তারই ক্লাস নিচ্ছেন। ক্লাস এই জন্য নিচ্ছি না, সিসিটিভিটা কেন লাগিয়েছ? একটা কাণ্ড হয়েছে, ঠিক বিশেষ মুহূর্তে সিসিটিভি বন্ধ হয়ে গেল, এই জন্যই ক্লাসটা নিচ্ছি। এবার তুমি বলো, সিসিটিভির ক্যামেরা বন্ধ হলো না বন্ধ করা হয়েছিল? স্যার, আমি আগেই আপনাদের বললাম যে সোহেল ভুল করে বন্ধ করে দিয়েছিল টিভি অন করতে গিয়ে। তুমি তো কাজের জায়গায় সিসিটিভি লাগাওনি, বাড়িতে লাগিয়েছো, বিশেষ কারণ তো হবেই। আপনারা কেন আমার পেছনে পড়ে আছেন? আপনারা ধরুন না হাসিনা বৌদিকে, গোটা এলাকা জানে যে মিথ্যে বলছে। কেউ এসেছিল ওনার সঙ্গেই দেখা করতে। কে ছিল সে? এটা বা তুই ছিলি না তো? ছিছি স্যার, ছিছি, এটা করা তো দূর, ভাবাও পাপ। আপনারা যান জিজ্ঞেস করুন মুস্তাকদাকে, কে উনি জানতেন না যে হাসিনা বৌদি হিংসে করতো আফরিনকে? সৎমা ছিল যে। আফরিন আমার নিজের পেটের সন্তান নয়, এই জন্য চারপাশে সবাই আমাকে ডাইনি বলছে ম্যাডাম। সব দোষ আমার উপর এসে পড়ছে ম্যাডাম। এমনি এমনি 8 বছরের একটা বাচ্চা প্রাণ হারালো, তাই না হাসিনা? কিন্তু আমি আমার আফরিনকে মারিনি, আমার পাড়ার লোকেরা ভুল অভিযোগ করছে ম্যাডাম। কিন্তু বাড়ির লোক, তোমার স্বামী মুস্তাক, সেও তোমার দিকে আঙুল তুলছে, সেও মিথ্যে বলছে। আমি এটা জানতে চাই, হাসিনা কেন মেরে ফেললো আমার নিষ্পাপ মেয়েটাকে? হাসিনাকে পিটিয়ে পিটিয়ে সমস্ত সত্যি বের করুন। আমি অন্ধ ছিলাম, যে এতদিন অন্ধ হয়েছিলাম। আমার নিষ্পাপ মেয়েটা, আমার পরি আমাকে ছেড়ে চলে গেল হাসিনার চক্রান্তে। পারভেজ, ওর নাম হলো পারভেজ বেগ। ওর সঙ্গে মিলেই হাসিনা আমার মেয়েকে মেরে ফেলেছে। কেই পারভেজ বেগ? ও এক সময় আমার বন্ধু ছিল, কিন্তু এই বন্ধুই আমার পিঠে ছুরি মেরেছিল। মুস্তাক, একটু খুলে বলবেন এই পারভেজ বেগের আফরিনের মার্ডারের সাথে কি যোগাযোগ? আপনার স্ত্রীর সাথে কি যোগাযোগ? আর আপনার কি মনে হয় ওদিন ও নিজেই এসেছিল নাকি ওকে ডাকা হয়েছিল? পারভেজই আমার জীবনে হাসিনাকে নিয়ে এসেছিল 4 বছর আগে, কিন্তু তখন আমি জানতাম না যেটা একটা চাল ছিল।
জ্বরটা তো এখন বেশ কম আছে দেখছি, আর আপনার শরীরটাও আগে থেকে এখন ভালো রয়েছে। মানে আপনি কি আমাকে বলতে চাইছেন আমাকে চলে যেতে হবে? কোনো ব্যাপার না, চলে যাব। আমরা তো চাই সবাই এখান থেকে যত তাড়াতাড়ি হোক চলে যাক, কিন্তু সুস্থ হয়ে। ভাই মুস্তাক মিয়া, ম্যাডাম তো দেখছি আমাকে ধাক্কা মেরে হাসপাতাল থেকে তাড়িয়েই দিতে চাইছে। ওয়ার্নিং তো দিয়েই দিয়েছে যে আজকেই এখান থেকে চলে যান। আপনার সমস্ত ওষুধপত্র এই ফাইলের মধ্যে লেখা আছে, আচ্ছা। সময় মতো খেয়ে নেবেন। সমস্ত রোগীদের খুব খেয়াল রাখেন ইনি। খুব ভালো ভদ্রমহিলা, সৎ আবার খুব হাসি খুশিও, আর সুন্দরীও বটে। হ্যাঁ, না মানে হ্যাঁ না মানে মিয়া, আরে ভাই বলো তো, কথা বলি ওর সঙ্গে। আরে পারভেজ ভাই নিজেও মার খাবে আর আমাকেও মার খাওয়াবে। আমি কোনো খারাপ কথা বলছি নাকি ওনার সঙ্গে? সৎ উদ্দেশ্য রয়েছে, আর আমি তো ওনার সঙ্গে কথা বলেওছি। একাই থাকেন ভদ্রমহিলা। কিন্তু আমি তো একা নই, আফরিন তো আছে আমার সঙ্গে। সেই জন্যই তো আফরিনের একজন মা দরকার আর তোমার একজন সঙ্গিনীর। এক ঢিলে দুই পাখি। বলো কি ভাবলে? পারভেজের সাহায্যে 1 মাসের মধ্যে আমাদের নিকাহ হয়ে যায়, আর আমার প্রাণের টুকরো আফরিনকে আমরা দুজন মিলে মানুষ করতে শুরু করি। আপনি পারভেজের ষড়যন্ত্রের ব্যাপারে কিছু বলছিলেন। পরে জানতে পারি যে বন্ধু নয়, শত্রু ছিল। কিন্তু আমি ওকে সবসময় নিজের বন্ধু ভাবতাম। আমি ওর কাছে কৃতজ্ঞ ছিলাম হাসিনার সঙ্গে আমার যোগাযোগ করানোর জন্য, কিন্তু যোগাযোগ তো অন্যদিকে চলছিল। প্রথমে আমার পিছনে, তারপরে আমার সামনেই। বন্ধু ছিল বলেই সোজাসুজি জিজ্ঞেস করতে পারতাম না, অনেক জানা আছে। বুঝতে পারছিলাম না কি করব না করব, কিন্তু ভিতরে ভিতরে আমার বলো না, যেন অনেক বুঝেছি আমি। যেন লাভা বেরিয়ে আসছিল। প্রথমে ভদ্রভাবে পারভেজকে অনুরোধ করি, তারপরে হাসিনাকে, যে আমাকে ব্যবহার করো না, সমাজের সামনে আর প্রতিবেশীদের সামনে আমাকে আর ছোট করো না। তারপরে কি বললো দুজনে? বলেছিল যে আমি নাকি মিথ্যে সন্দেহ করছি। এরকম কিছুই নয়, কিন্তু ছিল স্যার, আর আছে। আমি মান সম্মানের ভয় কখনো বলতে পারিনি, কিন্তু আমার তো মনে হয় যে জাফর ওদের দুজনেরই সন্তান, আমার না। সমস্ত লোকের আমাকে বলতো যে হাসিনা আফরিনের সঙ্গে বাজে ব্যবহার করে, ওকে সৎ মায়ের মতোই দেখে, ওকে দেখে যা মনে হয় সেটাও নয়। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে কাকে আমার ভরসা করা উচিত আর কাকে ভরসা করা উচিত নয়। স্যার, আজ আমি ভুগছি। জানি না ওই সময় আমার মেয়েটা কতটা কষ্ট পেয়ে মরেছে যখন ওকে খুন করা হয়। পারভেজ আর হাসিনার ওই একই রকম কষ্ট পাওয়া উচিত, একদম এরকম যেমন আমার মেয়ে পেয়েছে। স্যার, সত্যি সত্যি মুস্তাকের মাথা খারাপ হয়ে গেছে। আর প্রতিবেশীরা, তাদেরও খারাপ হয়ে গেছে। সাহেব, ওরা বাইরের লোক, আমাকে হিংসে করে। আমার কথা বিশ্বাস করুন, আফরিন আমার কাছে সৎ মেয়ে ছিলই না। 4 বছর ধরে আমার আর ওর মধ্যে মা সন্তানের সম্পর্ক গড়ে আর উঠেছিল। পারভেজের সাথে কত বছর ধরে আর কি সম্পর্ক তোমার হাসিনা? স্যার, কালকে আফরিনে জানা যায় যে বিদ্বেষের সঙ্গে মুস্তাক আমাকে দেখছিল, তাতে আমি বুঝতেই পারছিলাম যে এর পরের পদক্ষেপ কি ওর। ঠিক তাই হলো। আমার উপর লাগা সমস্ত অভিযোগ মিথ্যে। অভিযোগ এসেছে তো পারভেজ, এবার দয়া করে আপনি আসবেন নাকি আনতে যাব? আর পালানোর চেষ্টা করবেন না। স্যার, ভাদোই মার্কেটে আমার বহু বছর পুরনো কার্পেটের দোকান, তাই পালিয়ে টালিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। স্যার, আমার কার্পেটগুলোর মতন আমার চরিত্রতেও কোনো দাগ নেই। আমি এক্ষুনি আসছি আপনার কাছে থানায়। স্যার, বউয়ের ওপর সন্দেহ মুস্তাক করে, ঠিক আছে? বলে যা শুনছি। তাহলে মুস্তাকের জায়গায় পাশের বাড়ির ইব্রাহিম সিসিটিভি কেন লাগিয়েছিল? হয়তো মুস্তাক লাগিয়েছিল, ওই দুজনের মধ্যে কোনো সেটিং ছিল হয়তো। কিন্তু সঠিক সময় তো ইব্রাহিমের সিসিটিভি বন্ধ ছিল। ওই যে সোহেল বলে বাচ্চাটার সাথেও কথা বলতে হবে, কিন্তু বাচ্চা ছেলে হয়তো ভয় পেয়ে আছে। এই পুরো ব্যাপারটা ইব্রাহিমের মনে হচ্ছে, কোনো একটা ব্যাপার, অথবা মুস্তাক বা হয়তো হাসিনার পারভেজের সঙ্গে মিলে। আশফাক, একটা কাজ কর, ভেতরে যা। ব্যাপারটা খুব একটা সোজা মনে হচ্ছে না। ওই আফরিনের আসল মাকে ছিল খোঁজ লাগা, ওর সাথে কি হয়েছিল সবকিছু। এই মুস্তাক যে গল্পই বানাবে নিজের সুবিধের জন্য বানাবে। আর এই ইব্রাহিম কার্পেন্টার, পুরো খবর বের কর। আমার আসল নাম বর্ষা গুপ্ত। তাহলে পারভেজ তোমায় হাসিনা বানিয়েছিল আর তুমি মুস্তাককে ফাঁসিয়েছিলে? আগে না, আমার প্রথম বিয়েটা ভেঙে গেছিল। আমি একা ছিলাম। আমার মুস্তাককে ভালো লেগেছিল, ও রোজগারও ভালো করত।
পারভেজকে আমি দাদা বলে সম্মান করতাম। দাদা, উনি শুধু আমাদের দুজনে দেখা করিয়ে দিয়েছিলেন, বাকি সবকিছু আমাদের নিজেদের ইচ্ছে হয়েছিল। আমি বর্ষা থেকে হাসিনা হলাম, নিজের নাম পাল্টালাম, ধর্ম পাল্টালাম, মুস্তাকের সঙ্গে নিকাহ করলাম। আফরিনকে নিজের পেটের সন্তানের থেকে অনেক বেশি ভালোবাসা দিয়ে আপন করে নিলাম আমি। হ্যাঁ, প্রতিবেশীরা তোমার বেশ প্রশংসা করছিল যে মা হলে হাসিনার মতো হোক। কথা শোনানো খুব সোজা ম্যাডাম। একটা বাচ্চা মারা গেছে যাকে তুমি রোজ গায়ে হাত তুলতে, এটা মিথ্যে? প্রতিদিন চড় মারতাম, এটা মিথ্যে কথা। আসলে যখন সৎ মার কথা আসে না, তখন 4 বছরে 6 বারও গায়ে হাত তুললে সেটাকে প্রতিদিন বলা হয়। প্রত্যেকেই সৎ মায়ের দোষ খুঁজে পায়, মাতৃত্বটা কেউ বুঝতেই পারে না। আফরিন তোমার আর জাফারের মধ্যে এসেছিল, এটাও মিথ্যে? পুরোপুরি মিথ্যে কথা। মুস্তাক তো জাফরকে এই পৃথিবীর আলো দেখাতেই চায়নি। মুস্তাক, এবার তো এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দাও। 2 বছর ধরে আমরা বাচ্চা নিইনি কারণ তুমি সেটা চাওনি। তোমার এখনো মনে হয় যে আমি আফরিনকে ভালোবাসি না? কেন আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসা দিই তো। তাহলে আমাদের মধ্যে ঠিক হয়েছিল হাসিনা যে এই বাড়িতে শুধু 3 জন থাকবে, আফরিন আর আমরা 2 জন। কিন্তু ওপরওয়ালার একটা ইচ্ছেও তো আছে, তাই তো আমার গর্ভে একটা সন্তান দিয়েছে। অন্তত এইবার তো তাকে পৃথিবীতে আসতে দাও। আমাকে মা হওয়ার অধিকারটা দাও মুস্তাক, হাত জোড় করছি আমি তোমার আমি কাছে। তোমার অধিকারের জন্য আফরিনের অধিকার আমি ছিনিয়ে নিতে পারি না। খেয়ে নাও। আর আমি না বলার মানে সবসময় নাই হয়। মুস্তাকের মনে হয় জফর তার নয়, পারভেজের। হাসিনা ওই দুপুরবেলা দরজার বাইরে পারভেজ ছিল না, যেরকম প্রতিদিন দুপুরবেলা তোমার কাছে আসে? না, একদমই নয়। আমি জানি না যে সেই দুপুরে ওখানে কে এসেছিল। আর যদি মুস্তাকের কথাই বলেন তো হ্যাঁ, ওর মনে হয় যে আমি ওকে ঠকিয়েছি, কারণ জাফর গর্ভে থাকাকালীন আমি ওষুধ খাইনি, বাচ্চাটাকে নষ্ট হতে দিইনি। তুমি কি করে এটা করার সাহস পেলে? আমি একবার মা হতে চাই গো। কিন্তু আমি আফরিন ছাড়া আর কারো বাবা হতে চাই না। আজকের মধ্যেই নষ্ট করবে তুমি। না, এটা হতে পারে না। 3 মাস হয়ে গেছে, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, হতে পারে না। আমাকে তুমি বোকা বানিয়েছো। তুমি আমাকে বোকা বানিয়েছো। তুমি এভাবে বলতে পারো না মুস্তাক। ও আফরিনের ভালোবাসায় ভাগ বসাবে না, বরঞ্চ আফরিন একটা ভাই বা বোন পেয়ে যাবে। আর আমাদের মৃত্যুর পর ওরা একে অপরের খেয়াল রাখবে। আমি আমার আফরিন মাকে এমন করে মানুষ করব যে ও নিজের খেয়াল রাখার জন্য অন্যের সাহায্যের দরকারই পড়বে না। আর এখন তোমাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব আমি দেখব উনি কি বলেন। কিন্তু একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, এ নষ্ট হোক আর না হোক, তুমি আমার বিশ্বাস চিরতরে হারিয়েছো। 2 বছর ধরে আমার সঙ্গে শত্রুর মতো ব্যবহার করে আসছিল মুস্তাক। শুধু একটাই কথা ওর মনে করতো, যে আমার আর পারভেজ দাদার মধ্যে একটা সম্পর্ক আছে। আর জাফর সাহেব, আমি আপনাকে সত্যি কথা বলছি, আমার আর পারভেজ দাদার মধ্যে একটা পবিত্র সম্পর্ক আছে, ভাই বোনের। যেমন আপনাকে আমি আগেও বলেছি, মুস্তাকের সন্দেহ পুরোপুরি ভিত্তিহীন। মিথ্যে কথা বলছে যে প্রত্যেক দিন দুপুরে আমি ওর বাড়িতে যেতাম, কিন্তু এই কথা সত্যি যে যখনই হাসিনার কোনো সমস্যা হতো বা আমার কাছে কোনো সাহায্য চাইতো আমি ওর বাড়িতে চলে যেতাম, কিন্তু শুধুমাত্র ভাই হিসাবে। মুস্তাক তো এই অভিযোগও করছে যে জাফর ওর মানে জানি স্যার, কি বলবো, পাগলামি ভর করেছে মুস্তাকের মাথায়। জাফর ওর নিজের রক্ত স্যার। এটা সত্যি যে জাফরকে পৃথিবীতে আনাতে আমার হাত ছিল, কিন্তু সেটা ওই নোংরা পদ্ধতিতে নয় যেভাবে মুস্তাক ভাবে। তুমি কি সত্যি মা হতে চাইছো না হাসিনা? এসব তুমি কি বলছো আমাকে? দেখো, যখনই তুমি গর্ভবতী হও সবার আগে মুস্তাককেই বলো, আর তারপর ও তোমাকে গর্ভপাত করানোর ওষুধ দেয়। ঠিক বলছি তো? তাহলে বলোই না যে তুমি গর্ভবতী। দেখো, এবারও যখন পিরিয়ড হবে না তখন ওকে কিছু বলোই না। না না পারভেজ দাদা, মুস্তাকের খারাপ লাগবে, আমার উপর খুব রাগারাগি তো করবে। এখনো তো তুমি খুব একটা খুশি নও না। দেখো, বাচ্চা চাইলে এছাড়া আর কোনো উপায় নেই। সমস্যা তোমার, সমাধানও তোমাকেই খুঁজতে হবে। স্যার, কোনো স্বামী স্ত্রী নিজস্ব ঝামেলা দখলদারি করতে কার ভালো লাগে? বোন বলে ডাকি হাসিনাকে, তাই পরামর্শ দিয়েছি। নয়তো আমার নিজস্ব জীবন আছে আর আমি বিবাহিত, তাতে আমি খুব খুশি। আফরিনের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ কার হবে পারভেজ? যদি আপনার মনে হয় হাসিনার, তাহলে আপনি ভুল ভাবছেন। মুস্তাককে খুব সহজ সরল মানুষ মনে হয়। যদি ওই আফরিনকে মেরে জাফর আর হাসিনা খুব সহজেই সবকিছু পেয়ে যেত, তাহলে এই আফরিনের নিজের মা এমনি ছেড়ে দিল মুস্তাককে। আফরিনের মা লুবনা কোথায়? ও তা জানি না স্যার, কারণ মুস্তাক আর লুবনা যখন একসঙ্গে থাকতো তখন মুস্তাকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি। কিন্তু একটা কথা বলতে পারি স্যার, মুস্তাক তো সেই লোকেদের মধ্যে একদমই পড়ে না যে কোনো একজন মহিলার প্রতারণায় পুরোপুরি ভেঙে পড়বে। আর এখন যখন আমি এটা নিয়ে ভাবছি তো আমার এটা মনে হচ্ছে, এটাও তো হতে পারে যে আফরিনকে মেরে ফেলা হলো
যাতে সব দোষ আমার উপর চলে আসে আর আমাকে রাস্তা থেকে সরানো যায়। কেন? তুমি কার রাস্তার কাটা হয়ে গেছো হাসিনা? সাহেব, মুস্তাক আমাকে ঘেন্না করে। আর সে তার মেয়েকে খুব ভালোবাসে, আর তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য সে তার নিজের মেয়েকে কেন মারবে? সাহেব, মুস্তাকের জন্য আমি আমার ধর্ম পাল্টেছি। ওর সংসার সামলেছি, ওর মেয়েকে সামলেছি, ওর খামখেয়ালিপনাকে সহ্য করেছি, কিন্তু হলো কি, ও আমার কথা এতটুকু বিশ্বাস করলো না। উল্টে সরাসরি অন্যদের মতো আমার দিকেই আঙুল তুলে দিল। সুযোগটা তো তুমি দিয়েছো। মিথ্যে দিয়ে শুরু করে তোমার দিকে আঙুল তোলার সুযোগটা তো তুমি দিয়েছো। সাহেব, ওই মিথ্যেটা আমি ভয় পেয়ে বলেছিলাম, কোনো ষড়যন্ত্রের জন্য নয়। ষড়যন্ত্র নিশ্চয়ই হয়েছে সাহেব, কিন্তু সেটা আমার বিরুদ্ধে হয়েছে। তোমার সন্দেহের তীরটা মুস্তাককেই করছো। দেখুন সাহেব, যদি ইব্রাহিমের বাড়ির বাইরে আপনারা যেরকম বলছেন ক্যামেরাটা অন থাকতো, সেই সময় বন্ধ না হয়ে যেত, তাহলে এতক্ষণে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যেত। কিন্তু আমার দুর্ভাগ্য যেরকমটা হয়নি। উল্টে আপনারা এটা সন্দেহ করছেন যে আমি ইব্রাহিমের সঙ্গে সম্পর্কে আছি, আর এদিকে মুস্তাক মনে করছে যে পরভেজ দাদার সঙ্গে আমার সম্পর্ক আছে। আপনারা আমাকে ঠিক কিরকম মেয়ে ভাবেন বলুন তো? সাহেব, এখানে গণেশ যাদব নামে এক দোকানদার আছে, তার দোকানে সিসিটিভিও আছে, কখনো বন্ধ রাখে না, এমনকি দুপুরেও কিন্তু চালু ছিল। মুস্তাকের বাড়ির সামনে? একটা গলি ছেড়ে স্যার, কিন্তু একদম ঠিক জায়গাতেই আছে। তারপরে সামনে একদম ডেড এন্ড। এখানে একটাই গলি আছে যেটা মুস্তাকের বাড়ি অবধি যায়। মুস্তাকের বাড়িতে যদি কেউ যায় বা কেউ আসে, প্রত্যেকটা পাবলিকে কিন্তু এই সিসিটিভিতে বন্ধ পড়বে। স্যার, আমি একদম ধারণাই করিনি যে এই আসামি আমার ক্যামেরায় ধরা পড়বে। এটা কি করে হতে পারে? তাহলে সিসিটিভি লাগিয়েছো কেন? লোক দেখানোর জন্য? না না, এমন নয় সাহেব। এমন নয়, অমন নয়, ওসব কথা ছাড়ো। 18ই অক্টোবরের সিসিটিভি ফুটেজ চাই আমার, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভর দুপুরে হাজির হলেন, কাঁধে নয়, চেহারাটা ঢেকে আর নিয়ে। স্যার, সিসিটিভির রেঞ্জে আসার পরেই মুখ ঢেকে নিয়েছে। দেখা যাক বাইরে কি করে যায়। লোকটা খুব চালাক, পরিষ্কার জানে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এই জন্য মুখ নয়, পিঠ দেখিয়ে পালিয়েছে। স্যার, ইব্রাহিমের সিসিটিভিতে পিঠ দেখানোর কোনো সুযোগই নেই। ওর কথা অনুযায়ী ওর ছেলে আব্বাস, এই ইব্রাহিমও হয়তো এই ষড়যন্ত্রে সামিল। পিঠ দেখে শুধু হাইটের আন্দাজ করা যেতে পারে, এ ব্যক্তি কে জোর দিয়ে বলা খুব মুশকিল। কিন্তু এই কথাটা একদম ঠিক। লোকটা যেই থাক, হাসিনা হোক বা মুস্তাক, বা দুজনেরই পরিচিত কেউ, এলাকায় আগে হয়তো এসেছিল, হয়তো মুস্তাকের বাড়িতেও এসেছিল, হয়তো এই এলাকারই কেউ। এই লোকটাকেই আমরা মেন সাসপেক্ট করে চলতে পারি। এখন এটা তো ক্লিয়ার যে 18 তারিখ দুপুর বেলায় মুস্তাকের বাড়িতে কেউ এসেছিল। হাসিনা কিন্তু মিথ্যে কথা বলেনি। স্যার, হতে পারে হাসিনা অর্ধসত্য বলছে, হতে পারে ওই কাউকে ডেকেছিল। আর স্যার, এটাও হতে পারে মুস্তাক হয়তো কাউকে পাঠিয়েছিল। না মুস্তাক না হাসিনা কেউ ওই মানুষটার পরিচয় দিতে পারল না। মুস্তাক, পারভেজ, ইব্রাহিম কেসের সঙ্গে যুক্ত হওয়া সবকটার উচ্চতা মাপা হলো। তারপর সিসিটিভিতে দেখা ব্যক্তির মানুষটার সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করা হলো, কিন্তু এদের মধ্যে থেকে কেউই আমাদের সাসপেক্টের পাশাপাশিও আসছিল না। স্যার, কারোর ফোন রেকর্ডসে এমন কিচ্ছু পাওয়া যায়নি যাতে সন্দেহ করা যায়। 18ই অক্টোবরের দুপুরের কারোর ফোন লোকেশন হাসিমনগর ছিল না। স্যার, আফরিনের খুনটা একটা ঠান্ডা মাথায় করা খুন। আফরিনের দরজা খোলা, আর ঠিক সেই সময়ে ইব্রাহিমের সিসিটিভি বন্ধ হয়ে যাওয়া। স্যার, একজন মুখ ঢাকা লোক যে ওই লোকটা সিসিটিভি সম্পর্কে সবকিছু জানে, এ সমস্ত কিছু কাকতালীয় হতে পারে না স্যার। যদি আমরা এটা মেনেও নিই যে এটা কাকতালীয় নয়, বরং একটা ষড়যন্ত্র, তাহলেও এখন পর্যন্ত মুস্তাক, হাসিনা, পারভেজ, ইব্রাহিমের এই ষড়যন্ত্রের সাথে কোনো কানেকশন দেখা গেল না। কিছু পাওয়া যায়নি স্যার। কেন পাওয়া যায়নি? সত্যি কি কোনো কানেকশন নেই, না আমরা পাইনি? এটাও একটা পসিবিলিটি আছে যে সমস্ত ঘটনা আলাদা আলাদা হয়েছে, নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই, ব্যাস শুধু একই সময়, হয়তো শুধুই কাকতালীয়। আসল খুনি, আসল উদ্দেশ্য, আসল ষড়যন্ত্র হয়তো অন্যরকম। হ্যাঁ রে, শুনছি, বল।
সাহেব এই মুস্তাক আর হাসিনার অনেক গল্প আছে, রাবার ব্যান্ডের মতো, টানলেই বড় হবে। কত দূর? হাসিনার বেনারস অব্দি আর এই মুস্তাকের জৌনপুর অব্দি। সাহেব এই হাসিনার প্রথম স্বামী অভিষেক সিং বেনারসে থাকে। 6 বছর আগে হাসিনা যখন অভিষেককে ছেড়ে দেয় তখন খুব রেগেছিল। বর্ষা আর হাসিনার বাপের বাড়িতে কে কে আছে? কেউ নেই সাহেব, এই হাসিনাও বেনারসেই থাকতো। হয়তো ওর প্রথম স্বামী অভিষেক বদলা নিতে এসেছিল বা কাউকে পাঠিয়েছিল। আর মুস্তাকের ব্যাপারটা জনপুরে? ওর প্রথম স্ত্রী থাকে তো ওখানে। লুবনা, আফরিনের মা। না না, ও তো এখনো সিনে আসেইনি, তারও আগের কথা। মুস্তাকের প্রথম স্ত্রীর নাম কসার, যে জৌনপুরে থাকে আর পানের দোকান চালায়। আরে কৌশল দিদি, পয়সা কোথায় পালাচ্ছে? টাকা তো আর হেঁটে আসে না আমার কাছে। এই পানটা শেষ পান ছিল। কালকের মধ্যে যদি আমার ধার না মেটাও না, তাহলে তোমার এই গাড়িটা কিন্তু আমার। কসারের দুটো ছেলে, ইউসুফ আর আফজাল। এরা দুজনেই মুস্তাকের? হ্যাঁ সাহেব, এরা দুজনেই মুস্তাকের ছেলে। তাহলে হাসিনা আসলে মুস্তাকের 3 নম্বর বউ? হ্যাঁ ম্যাডাম, কিন্তু এই রায়তার রেসিপি বোঝার জন্য আপনাকে লিখে রাখতে হবে। এই বর্ষা ওরফে হাসিনা মুস্তাকের 3য় বউ, কিন্তু বিয়ে 4র্থ। ওর প্রথম বউ ছিল কসার, জৌনপুরে, যার থেকে ইউসুফ আর আফজাল হয়েছে, যেমনটা আমি আপনাকে বললাম। তারপর এলো লুগনা, লুগনার পরে আফরিন। লুগনাকে তালাক দেবার পরে আফরিনকে নিজের কাছে রেখে দেয়। তারপরও নিজের প্রথম বউ কসারকে আবার বিয়ে করে 2য় বার। আর কৌসারকে আরেকবার তালাক দেয় 2য় বার? একদম ঠিক বলেছেন স্যার। তারপর বর্ষা এলো, যে কিনা হাসিনা হয়ে 3য় বউ হলো, কিন্তু বিয়ে 4র্থ। একটা 8 বছরের নিষ্পাপ শিশুকে হত্যা করে কে কি প্রমাণ করতে চায়? আচ্ছা, কি অভিষেক বর্ষা ওরফে হাসিনাকে ফাঁসাতে চায়, না কেউ কৌসার মুস্তাককে আঘাত করতে চায়? কৌসারের কাছে কোনো কারণ ছিল? কিলো দরে সাহেব, এই যে কসার না, এই টিভি বা সিনেমার থেকে কোনো কম নয়। মুস্তাক আর কসার 2য় বার বিয়ে করে, 2টো বাচ্চা হয়েছে, 2য় বারও তালাক নেয়। প্রথম তালাকের আগে কসার মুস্তাককে খুবই বিরক্ত করত। একবার তো কসার মুস্তাককে জেলেও পাঠিয়েছিল। তুই শুধু দেখতে থাক কসার। তোর জীবন যদি আমি বরবাদ না করে দিই না, তাহলে আমার নামও মুস্তাক নয়। তাহলে তুই তোর নামটা বরং পাল্টেই ফেল, কারণ তুই কিছু করবি আর আমি তার জবাবটা সুদ সমেত দেব না, তাহলে আমার নামও কসার না। সাহেব, এটা তো ছিল 13 বছর আগের ঘটনা, কিন্তু কদিন আগে, এই 4 মাস আগে, মুস্তাক কসারের সঙ্গে আবার পাঙ্গা নেয়। কিরকম পাঙ্গা? জৌনপুরের বাড়িটা বেচে, যেটাতে কসারও 2টো ছেলেকে নিয়ে থাকতো, তা আবার কসারকে না জানিয়ে। আমার বাড়ি কসার, আমি কাউকে বিক্রি করে দিই বা কাউকে দান করে দিই, তুই মাঝখানে বলার কে রে? আরে তোর 2 সন্তানের মা আমি সে যাকে তুই একটা পয়সাও দিস না খরচের জন্যে, আর মাথার উপর থেকে ছাদ কেড়ে নিচ্ছিস। এবার তুই দেখ দেখ আমি তোর থেকে কি কেড়ে নিই, নিঃশেষ করে দেবো তোকে। যদি তোর অবস্থা পাগল কুকুরের মতো না হয় না, তাহলে আমার নামও কসার না। তো এটা হলো রায়তার পুরো রেসিপি স্যার। এই মার্ডারে কসার আর মুস্তাকের 2টো ছেলে ইউসুফ আর আফজালও সামিল থাকতে পারে। এদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া, ঝামেলা আর হতাশাকে নিয়ে একটা 8 বছরের নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল। স্যার, আফরিন মুস্তাকের দুর্বলতা ছিল, প্রাণের থেকেও প্রিয় ছিল। এরকম নয় তো মুস্তাককে শিক্ষা দিতে গিয়ে আফরিনকে মেরে ফেলেছে ওরা? এই আঘাতটা কি মুস্তাককে দিতে চেয়েছিল, নাকি হাসিনাকে, যার উপর সৎমা হওয়ার কলঙ্ক আগে থেকেই ছিল? না হলে হয়তো এটাকে পুরোটাই কি ষড়যন্ত্র, একটা চাল এদের দুজনের, যার উদ্দেশ্য এখনো আমাদের সামনে আসেনি? আমরা এই কেসে এখনো পর্যন্ত অন্ধকারে হাত রাখছি। আর হ্যাঁ, তদন্ত নতুন নতুন মুখ খুলে দিচ্ছে। এখনো একজন মহিলা এমন ছিল যার কাছে পৌঁছানো খুব দরকার, কিন্তু আমরা পৌঁছতে পারি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.